সুপ্রভাত, শুভ সকাল সকলকে। দিস ইজ আরাবুল রহমান। দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলের আরও একটি নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে জানাই স্বাগত। আজ আমরা ডেয়ার স্টুডেন্টস 8ই জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব, সাথে সাথে জিকে জিএস প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করব এই ক্লাসটিতে। সো যারা যুক্ত হচ্ছে ক্লাসে, যে সমস্ত স্টুডেন্টস আমাদের সাথে অ্যাড হচ্ছে, সকলকে আরও একবার জানাই স্বাগতম। ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশনস। অ্যান্ড আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করব। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নতুন বছর সফল হোক এটাই আমরা আশা করব, এবং প্রতিদিনের ক্লাসে সকলে কিন্তু জয়েন করবে। আস্তে আস্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাস দেখছো না রেগুলার। প্রথমে 10,000 12,000 করে স্টুডেন্টস বারবার কিন্তু ক্লাসগুলো দেখছিল, 10,000 12,000 করে আমরা ভিউজ সেখানে দেখছিলাম, তোমরা ক্লাসে দিচ্ছিলে। এখন কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে তোমাদের? এত ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করাচ্ছি, জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করাচ্ছি। আর আমি বেছে বেছে যতটা পারি গুরুত্বপূর্ণ জিকেগুলো আনার চেষ্টা করি এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আনার চেষ্টা করি। ফিজুল এটা ওটা কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা জিকে প্রশ্নোত্তর আমি তোমাদের জন্য আনি না, এটা তোমরা জানো নিশ্চয়ই। এটাই দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমির খাসিয়াত বা আমাদের বৈশিষ্ট্য এটাই যে আমরা বেস্ট যেটাই করাবো, যতটুকু করাবো বেস্টটুকুই করাবো। সো অবশ্যই সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য ফলো করো দ্য ওয়ে অফ সলিউশনের এই ক্লাসটিকে। এর সাথে সাথে আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ, সেখানে যুক্ত হয়ে আমাদের ব্যাচের মাধ্যমে তোমরা পড়াশুনো করতে পারো। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সেখানে চলছে, একটা ব্যাচে সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা নিতে পারবে। এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি গ্রুপ সি ব্যাচ WBSSCর জন্য, WAP কেপি ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এনটিপিসির ব্যাচ এবং আপার প্রাইমারি ব্যাচ, এগুলো অনগোয়িং লাইভ ব্যাচ। এর সাথে সাথে আমরা খুবই শীঘ্রই এএনএম জিএনএম ব্যাচও কিন্তু আনতে চলেছি। তো সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমরা সেটাকে ফলো করতে পারো। আর অবশ্যই ফ্রিতে আমরা লাইভ ক্লাস তোমাদের প্রোভাইড করছি, যেমন প্রতিদিন সকাল 6টাতে সবসময়ই আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে আমরা কিন্তু সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি বাই মি আরাবুল স্যার। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য প্রোভাইড করব সকাল 6টাতে এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্স তা নয়, জিকে জিএসও আমরা এর ভিতরে প্র্যাকটিস করব। চলো, আর বাকি রুটিনটা তোমরা ফলো করতে পারো, অন্যান্য টিচাররা কিন্তু ক্লাস করবে বিভিন্ন চ্যানেলে। লেটস স্টার্ট আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা শুরু করছি। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? খেলো ইন্ডিয়া বিচ গেমস আগের বছরের প্রথম সংস্করণ খেলা হয়েছিল এবং আমাদের কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন মনসুখ মান্ডভিয়া, তিনি উদ্বোধন করেছিলেন। এই বছরে তার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? বিচ গেমস মানে বিচের উপরে খেলা হবে। তো বিচ গেমস এটা অনুষ্ঠিত হতে চলেছে দিউতে। দ্য সেকেন্ড খেলো ইন্ডিয়া বিচ গেমস ইজ সেট টু বিং টুডে অ্যাট দ্য ঘোগলা বিচ। কোথায় এটা অনুষ্ঠিত হতে চলেছে? ঘোগলা বিচে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, যেটা দিউতে অবস্থিত। মোর দ্যান 2100 অ্যাথলিটস উইল পার্টিসিপেট ইন 8 ডিফারেন্ট স্পোর্টস অফ দ্য বিচ গেমস। এখানে 8টা ডিফারেন্ট স্পোর্টস কিন্তু খেলা হয়ে থাকে। আমাদের এসএসসি জিডি বা এমটিএস এর পরীক্ষা অথবা সিজিএল সিএইচএসএল এর পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, আচ্ছা, এখানে তাহলে কতগুলি স্পোর্টস খেলা হয়? 8 স্পোর্টস খেলা হয় এখানে। আচ্ছা, হুইচ ইজ বিং অর্গানাইজড বাই দ্য ইউনিয়ন টেরিটরি অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। একটাই কিন্তু আমাদের ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন দিউ, যেটা আরব সাগর উপকূলে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে ঘোগলা বিচে এটা অনুষ্ঠিত হতে চলেছে। 2026 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপারেশন অ্যাবসোলুট রিজলভ এর মাধ্যমে আটক করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র রিসেন্টলি দক্ষিণ আমেরিকার একটা দেশ ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করেছেন। কিসের মাধ্যমে? অপারেশন অ্যাবসোলুট রিজলভের মাধ্যমে। এই যে অপারেশন অ্যাবসোলুট রিজলভ, এটা ডিয়ার স্টুডেন্টস ভোর রাত 3রা জানুয়ারি 2026-এর ভোর রাতে কিন্তু ইউনাইটেড স্টেটসের বাহিনীর দ্বারা এটা হয়েছিল, বা বাহিনীর দ্বারা কিন্তু তাকে ক্যাপচার করা হয়। অ্যান্ড খুবই ইম্পর্টেন্টভাবে জেনে রাখবে তার উপরে চার্জ কি লাগানো হয়েছে। আমেরিকা তার উপরে অ্যালিগেশন লাগিয়েছে বা চার্জ লাগিয়েছে যে তিনি আমেরিকাতে বা তার দেশ আমেরিকাতে বা তার সরকার আমেরিকাতে ড্রাগ সাপ্লাই করছে। ওকে, সেই বলেই মাদুরো এবং মাদুরোর যিনি ধর্মপত্নী আছেন তাদের দুজনকেই কিন্তু অ্যারেস্ট করে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। চলো পরেরটাতে আমরা আসি। ভারতের বৃহত্তম সম্বন্ধিত ইনল্যান্ড রেইনবো ট্রাউট ফার্মটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
ভারতের বৃহত্তম ইনল্যান্ড রেনবো ট্রাউট ফার্মটি যেটা উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানাতে। ইউনিয়ন মিনিস্টার রাজীব রঞ্জন সিং এর আরো একটা নাম আছে লাল্লান সিং। তো রাজীব রঞ্জন সিং ওরফ লাল্লান সিং ইনোগ্রেটেড ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড ইনল্যান্ড রেনবো ট্রাউট ফার্ম ইন তেলেঙ্গানা। তাহলে এটা রাজীব রঞ্জন সিং উদ্বোধন করেছেন। পরেরটা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ মূলত কয়টি দেশের একটি কৌশলগত জোট? কতগুলি দেশের একটা কৌশলগত জোট হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ ডিয়ার স্টুডেন্ট, কয়েকটা দেশ যেমন আমরা দেখেছি ব্রিক্স আছে, ন্যাটো আছে, হ্যাঁ, এই যে এরকম কিছু জোট আছে বিভিন্ন কান্ট্রির, তেমনি কোয়াডও হচ্ছে 4টি দেশের একটা কিন্তু জোট। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনে কেন এসেছে কোশ্চেনটা? বিকজ envoys of Quad countries held rare publicized meeting in Beijing। তারা খুবই কিন্তু রেয়ারলি একটা প্রকাশ্য মিটিং করেছে ইন বেইজিংয়ে, চীনের বেইজিংয়ে তারা একত্রিত হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য কোয়াড নেশন কনসিস্টিং অফ দ্য ইউএস, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান হেল্ড এ রেয়ার পাবলিসাইজ মিটিং ইন বেইজিং। তারা বেইজিংয়ে কিন্তু একত্রীভূত হয়েছে, যেটা খুবই রেয়ার একটা কিন্তু মিটিং। অ্যান্ড আমরা দেখব কোয়াড কান্ট্রিগুলো কি কি বলা হচ্ছে, ইউএস, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। এই 4টি কান্ট্রিকে কিন্তু বলা হচ্ছে কি কোয়াড কান্ট্রি। নেক্সট ইজ অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বশীল এআই ভিশনকে এগিয়ে নিতে সম্প্রতি কোন রাজ্যে রেগুলেশন এআই ইম্প্যাক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে? রিসেন্টলি ভারতের একটি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স। কোন রাজ্যে? চলো এটার উত্তর করো সকলে। রাজস্থান রাজ্যে, এটা আমাদের আজকের 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর উত্তর। ওকে, আচ্ছা, রাজস্থান হোস্ট রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স অ্যাডভান্সিং ইন্ডিয়াস ভিশন ফর ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিবল এআই। ভারতের যে ভিশন, ভারতের যে ইনক্লুসিভ এবং রেসপন্সিবল এআই ভিশন, সেটাকে বাড়াতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে। সম্প্রতি কোন বিভাগ রাস্তার সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে? এটা হবে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টস বা পিডব্লিউডি। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি হ্যাজ ensured fresh guideline marketing incorporation of QR codes mandatory in road signals, which will provide details of how manufactured the signals and the what material are used in under the ensure ইউনিফর্মিটি অ্যান্ড ইমপ্রুভ ভিজিবিলিটি। তো এখানে ওই যে কাজের যে লক্ষ্যমাত্রা বা ভিজিবিলিটি, সেটাকে আরো উন্নত করতে অ্যান্ড ডেয়ার স্টুডেন্টস কি কি উপকরণের ব্যবহার হয়েছে, হ্যাঁ, রোড তৈরি করতে, এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত যাতে সাধারণ মানুষ জানতে পারে, তার জন্য কিন্তু রাস্তার ধারে আমরা দেখব এই কিউআর কোডটা পিডব্লিউডি ম্যান্ডেটারি করেছে। জানুয়ারি 2026-এ কোন দেশ ইউরো অঞ্চলের 21তম সদস্য হিসাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? আচ্ছা, ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল মুদ্রাকে বলা হয়ে থাকে ইউরো। ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে 27টি দেশ আছে, যার ভিতরে আমরা দেখছি 21টি দেশ, আগে 20টি দেশ ছিল, বর্তমানে 21টি দেশের কিন্তু তোমার হচ্ছে কমন মুদ্রা হচ্ছে ইউরো। তো 21টি দেশের মধ্যে সবথেকে নবীনতম এবং 21তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করেছে বুলগেরিয়া জয়েন্ট দ্য ইউরোজোন অ্যান্ড অ্যাডপ্টেড দ্য ইউরো অ্যাজ ইটস অফিসিয়াল কারেন্সি, বিকামিং দ্য 21st মেম্বার বা 21তম মেম্বার অফ দ্য ইউরো এরিয়া। এই যে ইউরোটাকে দেখতে পাচ্ছ, ইউরো এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি। এটা 1999-এ প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি হিসাবে গ্রহণ করা হয়েছিল। সেখান থেকে বর্তমানে আমরা দেখব 21টি দেশের মধ্যে কিন্তু ইউরোটা অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাই তো? চলো পরেরটা। সম্প্রতি কাকে ইস্যাফ স্মল ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইস্যাফ স্মল ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন কার্তিকিয়ান মানিকম।
কার্তিকেয়ান মানিকাম। ওকে, সো এটাই আমাদের অপশন ডি এবং অপশন এ ইজ রাইট অ্যান্সার। অ্যান্ড আজকের আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা আজ 8টাই কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করবো, 8টায় আমি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ করাচ্ছি। বাকি পরের দিনে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স, পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করবো ক্লাসে। এরপরে চলো একটা তথ্য, ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ, আমি যেটা তোমাদের প্রতিদিন বলে থাকি, যে ব্যাচে তোমরা ভর্তি হতে পারো ফর দ্য বেটার প্রিপারেশন। ডব্লিউপি কেপির ব্যাচের তোমরা অ্যাক্সেস পেতে চাইলে সেখানে ভর্তি হতে হবে। অ্যান্ড ভর্তি হলে সেখানে তোমরা সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, মক টেস্ট পাবে বাই দ্য আওয়ার অল টিচার্স। এই যতগুলো টিচার্স আছে তারা কিন্তু সেখানে তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করবেন। অ্যান্ড এটা কিন্তু 1.5 বছর ভ্যালিডিটি পাবে। আগে আমাদের কোনো ব্যাচে এরকম 1.5 বছর ভ্যালিডিটি ছিল কিনা আমার জানা নেই। 1.5 বছর ভ্যালিডিটির একটা ব্যাচ, মানে একবার যদি তুমি ভর্তি হও এখানে 1.5 বছর পর্যন্ত তুমি ক্লাসটা দেখতে পাবে, রেকর্ডেডও দেখতে পাবে পরবর্তীতে। ওকে, তো চলো আজই অ্যাডমিশন নিয়ে ফেলো এই ব্যাচটাতে। চলো আমাদের আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। জিকে পার্টের ভিতরে কি কি প্রশ্ন আছে সেটা দেখি। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতিকে, মানে আর্কিটেকচার কে? কে কে তোমার হচ্ছে নতুন যে আমাদের সংসদ আছে সেই নতুন সংসদের ডিজাইনটা করেছে? এটা হচ্ছে আমাদের ভারতের নতুন সংসদ, আর এর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের কিন্তু পুরনো সংসদ। নতুন যে সংসদ ভবনটা আছে এটা দিল্লিতে অবস্থিত আছে, আমরা সকলেই জানি। তো দিল্লিতে অবস্থিত নতুন সংসদ ভবনের যিনি স্থপতি তিনি হচ্ছেন বিমল প্যাটেল। অপশন বি ইজ রাইট অ্যান্সার। রামবি সুতার সম্পর্কে জেনে রাখো, ইনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন রাম সুতার। আর এই রাম সুতার ডের স্টুডেন্টস, তিনিও একটা গুরুত্বপূর্ণ স্থাপত্য নকশা তৈরি করেছিলেন, যেটা স্থাপত্য নয় একটা ভাস্কর তিনি তৈরি করেছিলেন। সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, দ্য স্ট্যাচু অফ ইউনিটি। তো ঐক্যের মূর্তি, বিশ্বের মধ্যে সব থেকে উঁচু মূর্তি, সেটা নকশা তৈরি করেছিলেন রাম সুতার। লে কর্বুসিয়ে এর অনেক স্থাপত্য চণ্ডীগড় বা বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাবো, এবং ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত লে কর্বুসিয়ের বিভিন্ন ডের স্টুডেন্টস যে আর্কিটেকচারগুলো আছে সেগুলো। জাহা হাদিদ, তিনি প্রচুর ওয়ার্ল্ডের বিখ্যাত বিখ্যাত কিন্তু আর্কিটেকচার বা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে স্থাপত্য তৈরি করেছেন, নকশা তৈরি করেছেন। রয়্যাল টাইটেল অ্যাক্টস ব্রিটিশ পার্লামেন্টে কার প্রতিনিধিত্বের সময় পাশ হয়েছিল? রয়্যাল টাইটেল অ্যাক্টস তোমরা নিশ্চয়ই জানো। এই আইনের মাধ্যমে, এই আইনের মাধ্যমে ডেয়ার স্টুডেন্টস রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী বা এমপ্রেস অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত হন। এমপ্রেস অফ ইন্ডিয়া কোন আইনের ভিত্তিতে তিনি হয়েছিলেন? এবারে দেখো, রানী ভিক্টোরিয়া যে আইনের ভিত্তিতে ভারতের এমপ্রেস অফ ইন্ডিয়া হয়েছিলেন, সেই আইন রয়্যাল টাইটেল অ্যাক্ট, সেটা ব্রিটিশ পার্লামেন্টে যখন পাশ হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন বেঞ্জামিন ডিসরায়েলি। এটা কখন হয়েছিল রয়্যাল টাইটেল অ্যাক্টস? এটা এসেছিল 1876 সালে, 1876। এই সময় ভারতের ভাইসরয় কে ছিল একটুখানি জেনে রাখবে। ভারতের ভাইসরয় ছিল এই সময় কে? এই সময়ে যিনি ভারতের ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড লিটন। তো লর্ড লিটনের সময়ে এই রয়্যাল টাইটেল অ্যাক্টটা কিন্তু পাশ হয়েছিল। চলো, আর তার সময় কিন্তু এমপ্রেস অফ ইন্ডিয়া টাইটেলটা নিয়েছিলেন কে? রানী ভিক্টোরিয়া। চলো নেক্সট হচ্ছে লাইফস ম্যাজিক মোমেন্ট। এটা 2025-এ প্রকাশিত একটি বই। 2025-এ প্রকাশিত একটি বই, মানে রিসেন্ট প্রকাশিত। তো এই যে রিসেন্ট প্রকাশিত একটা বই, দ্য লাইফ ম্যাজিক মোমেন্টস, এটা লিখেছেন কে? রাস্কিন বন্ড লিখেছেন। রাস্কিন বন্ডের আরও একটা বই 2025-এ প্রকাশিত হয়েছে, অ্যানাদার ডে ইন ল্যান্ডোর বলে এরকম একটা বই, আমার পুরো নামটা মনে আসছে না, যেটা কিন্তু রাস্কিন বন্ডের দ্বারা প্রকাশিত হয়েছে, রিসেন্টলি প্রকাশিত হয়েছে। চলো পরেরটা আমরা দেখি। চলো দ্রুত করো এটা।
ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ভারতীয় সিভিল সার্ভিসের জনক। ভারতের কোন রাজ্যে আহর নামক জল সংগ্রহের একটি ব্যবস্থা বিদ্যমান ছিল? আহর নামক জল সংগ্রহ ব্যবস্থা কোথায় বিদ্যমান ছিল বা বিদ্যমান আছে এখনো? এটা হচ্ছে বিহার রাজ্যে বিদ্যমান। বিহার রাজ্যে আহর জল সংরক্ষণ বা সংগ্রহের একটা ব্যবস্থা বা জলসেচের একটা ব্যবস্থা। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধি প্রদান করা থেকে নিষিদ্ধ করে? ভারতের সংবিধানে যে অনুচ্ছেদটি উপাধি গ্রহণ বা টাইটেল ধারা মানে টাইটেল ধারণের থেকে নিষিদ্ধ করে থাকে সেটা হচ্ছে আর্টিকেল 18 অর্থাৎ 18 নম্বর ধারা। 14 ধারাতে আমরা জানি সাম্যের অধিকার আছে, যেখানে বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান বা আইনের চোখে সাম্য, সেটা আমরা 14 ধারাতে পাবো। 17 ধারাতে অস্পৃশ্যতা অস্পৃশ্যতা নিষিদ্ধ হয়েছে, তাই তো? অস্পৃশ্যতা নিষিদ্ধ হয়েছে 17 ধারাতে। ভুল বানান লিখছি। চলো নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমরা দেখব যেটা 21 নম্বর অনুচ্ছেদে, এখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার এখানে আছে। সো এই হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্টস কিছু আর্টিকেল যেটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। এগুলো সবই মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তুঙ্গভদ্রা কার উপনদী? তুঙ্গভদ্রা, এই যে তুঙ্গভদ্রা দেখতে পাচ্ছ, এই তুঙ্গভদ্রার তীরে একটা বিখ্যাত শহর আছে, হিস্টোরিক্যাল শহর দক্ষিণ ভারতের, যেটা হচ্ছে বিজয়নগর। এবং এই বিজয়নগর শহরটা ডিয়ার স্টুডেন্টস ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিজয়নগর শহর, এটা কোন নদীর তীরে আছে? তুঙ্গভদ্রার তীরে। আর তুঙ্গভদ্রাটা কোথায় আছে? কৃষ্ণার তীরে। আরও একটা জিনিস জেনে রাখো, বিজয়নগর শহরটা রাজ্য হিসাবে কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ে থাকে, কর্ণাটক রাজ্য। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের যে শহরটা এখানে অবস্থিত তার নাম হচ্ছে হাম্পি। ঠিক আছে, হাম্পি বলে একটা শহর আছে বিজয়নগরের রাজধানী, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুঙ্গভদ্রার তীরে অবস্থিত। কে মোনালিসা চিত্রটি এঁকেছিলেন? মোনালিসা পাবলো পিকাসোর আঁকা একটা ছবির নাম জেনে রাখো, গোয়ের্নিকা চিত্র, গোয়ের্নিকা। আর মোনালিসা এঁকেছেন কে? মোনালিসা এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি, ইটালিয়ান বিখ্যাত একজন চিত্রকর। আচ্ছা, তার এই মোনালিসা চিত্রটি বর্তমানে লুভর মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। ভিনসেন্ট ভ্যান গকের একটা চিত্রের নাম জেনে রাখো, ভিনসেন্ট ভ্যান গক এঁকেছেন দ্য স্টারি নাইট। দ্য স্টারি নাইট বলে চিত্রটা কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান গক, একজন ডাচ চিত্রকর বা একজন ডাচ কিন্তু চিত্রশিল্পী, তিনি এঁকেছেন এটা। হিমালয় আর কি নামে পরিচিত? হিমালয়ের বিভিন্ন ভাগ আমরা প্রস্থ বরাবর দেখব, বিভিন্ন ভাগ আছে হিমালয়ের। এর ভিতরে হিমালয়ের একদমই উত্তরের ভাগকে বলে থাকি আমরা ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের আরেকটা নাম হচ্ছে তেথিস হিমালয়, তেথিস হিমালয়। তারপরে হিমালয়ের ট্রান্স বা টেথিসের পরেই আসে হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রিকে আরেকটা নাম দেওয়া হয়ে থাকে, হিমাদ্রিকে আমরা বলে থাকি দ্য গ্রেট হিমালয়। ঠিক আছে, গ্রেট হিমালয় বলা হয়। তারপরে আসে কি? তারপরে হচ্ছে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়ের আরেকটা নাম কি? হিমাচল হিমালয়ের আরেকটা নাম হচ্ছে নিম্ন হিমালয়। ঠিক আছে, লোয়ার হিমালয়ও এটাকে বলা হয়ে থাকে। আর তারপরে হচ্ছে শিবালিক হিমালয়। শিবালিক হচ্ছে হিমালয়ের সব থেকে দক্ষিণ দিকের অংশ। এই হিমালয়ের সব থেকে দক্ষিণের অংশ শিবালিককে আমরা অনেক সময় বলে থাকি বহি হিমালয়, মানে বাইরের হিমালয়। এরপর থেকে উত্তরের গাঙ্গেয় সমভূমি শুরু হচ্ছে। পরেরটা, মানবদেহের কোন অঙ্গটি প্রধানত রক্ত পরিস্রাবনের জন্য দায়ী? মানে রক্তকে রিসাইকেল বা রক্ত পরিস্রাবন শোধনের জন্য প্রধানত দায়ী কোন অঙ্গটি? মানবদেহের যে অঙ্গটি প্রধানত রক্ত পরিস্রাবনের জন্য দায়ী সেটা হচ্ছে কিডনি বা আমাদের বৃক্ক।
ওকে, অনেকে এটা হৃৎপিণ্ড করবে, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত পাম্প করা, হ্যাঁ, রক্ত পরিস্রাবণ নয়, তো এখানে কিডনি রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন ইজ, ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? ডব্লিউবিপি এসআই পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, হ্যাঁ, এটা ডব্লিউবিপি এসআই এর একটা পিওয়াইকিউস কোশ্চেন্স, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এর উত্তর কি হবে। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? ধমনী, কৈশিক, মস্তিষ্ক নাকি শিরা? কোথায় জমাট বাঁধে না রক্ত? 2025 সালে আন্তর্জাতিক যোগ দিবসের মূল থিম কি ছিল? আন্তর্জাতিক যোগ দিবস কোন দিনে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস এটা পালিত হয় ডিয়ার স্টুডেন্টস 21শে জুন প্রতি বছরে। তো এই যে আন্তর্জাতিক যোগ দিবসের 2025-এর থিম কি ছিল? ইয়োগা ফর ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান হেলথ। 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? মানে প্রতিদিন 4 ঘটিকায় বিকাল 4টার দিকে বা বিকাল বেলাতে টাইম করে কিন্তু প্রতিদিনই বৃষ্টিপাত হয়। কোন অববাহিকায়? অবশ্যই নিরক্ষীয় অববাহিকায়, নিরক্ষীয় অববাহিকায়। এর ভিতরে কোন বনভূমি বা কোন অববাহিকাটা নিরক্ষীয় অঞ্চলে পড়ে? নীলনদ? কখনোই না। হোয়াংহো? না। ইয়াংসেরে অববাহিকা? না। অ্যামাজন এবং কঙ্গো অববাহিকা, এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে। সো নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখব 4 o'clock রেইন জোন আমরা দেখতে পাই বা 4 ঘটিকায় বৃষ্টিপাত হয়। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার কাছে বা কোন জেলার ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, যে জেলার কাছে এসে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে, আর সেই জেলার যে জায়গা থেকে দুটি শাখায় বিভক্ত হয়েছে সেটার নাম হচ্ছে ধুলিয়ান। এই যে ধুলিয়ান বলে অঞ্চলটা আছে, এই ধুলিয়ানটা কোথায় আছে? আচ্ছা, যে দুটি শাখায় বিভক্ত হয়েছে সেটা ধুলিয়ানতে হয়েছে, এটা মুর্শিদাবাদে পড়ে। এই গঙ্গাটাই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতে ভাগ করেছে। একটা শাখা প্রথমে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে, আর তারপরে হুগলি নামে প্রবাহিত হয়েছে। ভাগীরথী হুগলি নামে একটা শাখা বঙ্গোপসাগরে গেছে, আর মূল শাখাটা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। তো এই দুটি শাখায় বিভক্ত হয়েছে। এই পদ্মা আবার পরবর্তীতে ব্রহ্মপুত্র বা যমুনার সাথে মিলে কিন্তু মেঘনা তৈরি করেছে আর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এই অঞ্চলে কিন্তু সৃষ্টি হয়েছে বিশ্বের সবথেকে বড় ডেল্টা বা বদ্বীপ অঞ্চল, যেটাকে আমরা গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ অঞ্চল বলে থাকি। আন্তঃরাজ্য পরিষদ এর পদাধিকার বলে চেয়ারম্যান কে? আন্তঃরাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান যিনি, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রিসেন্টলি আমরা দেখেছি সিপি রাধাকৃষ্ণন, হ্যাঁ, সিপি রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন। সো উপরাষ্ট্রপতিকে কে ডিয়ার স্টুডেন্টস শপথ বাক্য পাঠ করান? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, তার শপথ বাক্য পাঠ করান। নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? তুমি ডার্ক ওয়েব অ্যাক্সেস করবে কিসের মাধ্যমে? কোন ওয়েবসাইটের মাধ্যমে? গুগল ক্রোম, আইওএস, লিনাক্স। আইওএস এর মাধ্যমে তো হবেই না, হ্যাঁ, গুগল ক্রোম তো তাই যদি করা যেত তাহলে সবাই করতো, গুগল ক্রোম সকলের ফোনেই থাকে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে টরের মাধ্যমে কিন্তু ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়। 2024 প্যারিস অলিম্পিকে মোট কয়টি পদক জিতেছে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 2024-এ প্যারিস প্যারা অলিম্পিক, মাফ করবে, প্যারিস অলিম্পিকে ভারত টোটাল 6টি পদক জিতেছিল। ওকে, 6টি পদক জিতেছিল, তার ভিতরে স্বর্ণ পদক ছিল 0। কিন্তু এখানে বলা হয়েছে প্যারিস প্যারা অলিম্পিকে ভারত টোটাল পদক জিতেছে কতগুলি? 7টি স্বর্ণ পদক জিতেছে। মোট পদক ছিল কতগুলি একটুখানি বলি। প্যারিস প্যারা অলিম্পিক, হ্যাঁ, 2024-এর প্যারা অলিম্পিকে ভারত মোট পদক জেতে ডিয়ার স্টুডেন্টস কতগুলি? সেটা হচ্ছে 29টি। আচ্ছা, তার ভিতরে মোট পদকের মধ্যে স্বর্ণ পদক কতগুলি আছে? স্বর্ণ পদক হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 7টি। আচ্ছা, রৌপ্য পদক কতগুলি? রৌপ্য পদক জিতেছে ভারত 9টি। আর ব্রোঞ্জ পদক কতগুলি জিতেছে? ব্রোঞ্জ পদক কতগুলি জিতেছে ভারত? ব্রোঞ্জ পদক জিতেছে 13টি। টোটাল হচ্ছে কতগুলি? 29টি পদক। এগুলো ভারত জিতেছে তোমার হচ্ছে
24-এর প্যারিস প্যারা অলিম্পিকে। তো এই যে পদকগুলো ভারত জিতেছে ডিয়ার স্টুডেন্টস, এই পদকগুলোর মধ্যে আমি একটু পদক প্রাপকদের নাম এখানে লিখে দিয়েছি। অবনী লেখারার নাম পাবে একদমই প্রথমে। অবনী লেখারা হচ্ছে সোনা জেতে, আর অবনী লেখারা হচ্ছে প্যারা অলিম্পিকে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা। ইনি 2020 সালের টোকিও প্যারা অলিম্পিক, যেটা অবশ্য 2021-এ হয়েছিল কোভিডের কারণে, সেখানে কিন্তু তিনি প্রথম সোনা জেতেন, এবং তিনি হচ্ছেন ভারত থেকে প্রথম মহিলা যিনি প্যারা অলিম্পিকে সোনা জেতেন। আবার তিনি হচ্ছেন ভারত থেকে প্রথম মহিলা যিনি প্যারা অলিম্পিকে 2টি সোনা জিতেছেন। এই রিসেন্টলি সোনা জিতেছেন তিনি, আমরা দেখব 2024-এর প্যারা অলিম্পিকে। মোনা আগারওয়াল শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রীতি পাল অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জেতে। মনীষ নারওয়াল শুটিংয়ে তোমার হচ্ছে টাকা, এ বাবা এগুলো টাকা হয়ে গেছে কেন? টাকা 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 টাকা, হ্যাঁ এটা হচ্ছে সিলভার, মানে ব্রোঞ্জ হবে, আই থিঙ্ক রৌপ্য হবে, ঠিক আছে, রূপো রূপো। রৌপ্যগুলো এখানে টাকা ট্রান্সলেট হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে রৌপ্য হবে এগুলো, আই থিঙ্ক। হ্যাঁ এটা হচ্ছে রৌপ্য। তো এটা তোমরা একটু পড়ে নিও, রৌপ্য কতগুলি হচ্ছে একটুখানি দেখি। এগুলো হচ্ছে সিলভার, সব সিলভার হবে, সিলভার হবে। হ্যাঁ টাকা হয়ে গেছে এগুলো, সিলভারগুলো, সিলভার 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 ট্রান্সলেট করা হয়েছে। তো এটা অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। হ্যাঁ তো ট্রান্সলেট করতে হরবিন্দর সিংটা সম্পর্কে জেনে রাখো। হরবিন্দর সিং হচ্ছে তীরন্দাজিতে প্রথম প্যারা অলিম্পিকে সোনা জিতেছেন। ওকে, আচ্ছা এখানে আমরা আরো একটা নাম পাবো প্রবীণ কুমারের। ইনি 2024 সালে প্যারা অলিম্পিকে সোনা জিতেছেন অ্যাথলেটিক্স ক্ষেত্র থেকে, অ্যান্ড তিনি হাই জাম্পের সাথে বিশেষ করে যুক্ত। সেই প্রবীণ কুমারকে ডিয়ার স্টুডেন্টস মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ বেসামরিক সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, সেটাতে ভূষিত করা হয়েছে। তো লিস্টটা একটু দেখে রাখবে। হ্যাঁ রৌপ্যগুলো টাকা হয়ে গেছে অ্যাকচুয়ালি। চলো পরেরটা। ইকো মার্ক প্রতীকটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ইকো মার্ক, অবশ্যই ইকো মানে কি? ইকো বলতে এখানে পরিবেশ সম্পর্কিত কিছু হবে। এখানে পরিবেশ বান্ধব পণ্য চিহ্নিত করতে, বা পরিবেশ বান্ধব যে প্রোডাক্টগুলো আছে, মানে আমাদের ইকোলজি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে সমস্ত তোমার হচ্ছে প্রোডাক্টগুলো আছে, সেগুলোকে চিহ্নিত করতে ইকো মার্ক ব্যবহার করা হয়। পিআইএল এর পূর্ণরূপ কি? পিআইএল, পিআইএল মানে হচ্ছে জনস্বার্থ মামলা, জনস্বার্থ মামলা। তো জনস্বার্থ মামলা বোঝাতে আমরা কি বুঝি? জনস্বার্থ মামলা বলতে এখানে বোঝানো হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, পিআইএল এর ফুল ফর্ম। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি অগ্নাশয়কে বলা হয়, বিকজ এনজাইম, এবং আমরা দেখবো এটা নিয়ে আগের দিনও একটা প্র্যাকটিস করেছি আমরা কোশ্চেন, এনজাইম এবং সাথে সাথে হরমোন দুটোই রিলিজ করে থাকে অগ্নাশয়, তো এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। লাইক করতে চাইলে অবশ্যই সকলে লাইক করতে পারো ক্লাসটি ভালো লাগলে। চলো আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। টেক কেয়ার, টাটা, বাই।